ফিরে এলাম জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান খাই দাই বেড়াতে যাই নিয়ে। আজকে পঞ্চম পর্বে আমি রয়েছি ইন্দিরা মুখোপাধ্যায় আবারও আমার ট্রাভেল স্টোরি নিয়ে। এবারে আমাদের গন্তব্য পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট। কিছুটা নিরিবিলি আর গ্রামের মেঠো পথের ধুলো উড়িয়ে আর বুনো ফুলের গন্ধ নাকে নিয়ে ঘর থেকে দুপা ফেলেই কিন্তু ঘুরে আসতে পারেন। কেমন করে যাবেন? কলকাতা থেকে পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ডিশেরগড় হয়ে দামোদর নদ পেরিয়ে নেতুরিয়া ব্লকে ঢুকে পাঞ্চেত পাহাড়ের গায়েই গড় পঞ্চকোট। ট্রেনে হাওড়া থেকে আদ্রা বা বরাকর ও সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যায়। আমরা গেছিলাম এক শীত ভোরের গোলাপি কুয়াশা দিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম সোনাঝুরি অ্যাভিনিউর মধ্যে দিয়ে। প্রথমে এলো সরবরি মোড়, সেখান থেকে বাঁকা মোড়, জুলিমার্গ, তিলতোড় আর সামনেই পাঞ্চেত জলাধার। পুরুলিয়া জেলার মধ্যে তখন রঘুনাথপুর বনাঞ্চলে বন বিভাগ দপ্তরের ইকো ট্যুরিজম সেন্টারে জিজ্ঞেস করে নিয়ে আবারও শুরু হলো পথ চলা। বনের মধ্যে দিয়ে অরণ্য অভিযান করতে করতে আমরা পৌঁছে গেলাম বাঘমারা জুনিয়র হাই স্কুল। তারপরেই পড়ল গোবাগ মোড়। বিশাল এক পুকুরের পাশ দিয়ে দেখা গেল গড় পঞ্চকোট হাই স্কুলের পাঁচিল। সেই রাস্তা ধরেই গেলাম স্থানীয় মানুষকে জিজ্ঞেস করতে করতে গড় দেখতে। গ্রামের মেঠো পথ, দুধারে মরাই ভরা সোনার ধান উঠেছে সবে মাত্র। ঘন অরণ্যে সোনাঝুরির অ্যাভিনিউ দিয়ে বেশ কিছু দূর গেলেই সেখানে কালের দলিল নিয়ে দাঁড়িয়ে ঐতিহাসিক গড় পঞ্চকোট। দারুণ অভিজ্ঞতা হবে যদি পাহাড়ের ওপর ঘন্টাখানেক ট্রেকিং করে আসতে পারেন। ইংরেজরা এখানকার এই উঁচু পাহাড়কে বলতো পাঞ্চেত, সেই থেকে পাঁচেট বা আমাদের পাঞ্চেত। তবে এই নামের উৎসমূলে কিন্তু পঞ্চকোট পাহাড়, পুরাণে যার নাম হলো শেখর পর্বত। পাহাড়টির 5টি চূড়া বিশিষ্ট বলে নাম পঞ্চকোট বা পাঞ্চেত। নিঃসন্দেহে শীত ভ্রমণের জন্য আদর্শ। শাল, মহুয়া, পলাশ, আকাশমণির জঙ্গল পরিবেষ্টিত এই অঞ্চল। পঞ্চকোট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দামোদর শেখর, যারা এসেছিলেন সুদূর পশ্চিমের মাউন্ট আবু থেকে। এরা ছিলেন প্রখর বংশীয় রাজা। এই রাজবংশের এক রাজা কল্যাণ শেখর নাকি বাংলার তদানীন্তন রাজা বল্লাল সেনের কন্যা সাধনাকে বিয়ে করে যৌতুক স্বরূপ পান সেন বংশের কুলদেবী শ্যামরূপাকে। আর এই দেবী নাকি কল্যাণেশ্বরী, তাদের আরাধ্যা কুলদেবী। পাঞ্চেত পাহাড়ের কাছেই কল্যাণেশ্বরীর এই মন্দির। গড় পঞ্চকোট এলাকার সব মন্দির একসময় কালা পাহাড়ের অত্যাচারে ধ্বংস হয়। পাহাড়ের মাথায় নদীর ঝোড়া আর অতি প্রাচীন রঘুনাথজির মন্দিরটিও বেশ। রঘুনাথজির নামে এই অঞ্চলের নাম রঘুনাথপুর। পঞ্চকোট রাজপরিবারে শাক্ত ও বৈষ্ণব এই দুই ধর্মের ধারাই যে ছিল তা বলার অপেক্ষা রাখে না। মন্দিরের নিচে প্রবেশদ্বার, রাজার প্রাসাদ, রানীদের মহল, আরো মন্দির সব মিলিয়ে যার নাম হলো গড় পঞ্চকোট। এখনো জুতো খুলে ভগ্ন মন্দিরে মানুষ পা রাখে। পাথরের মন্দির, প্রবেশদ্বারেই দুয়ার মাত তোরণ, পোড়া ইটের পঞ্চরত্ন মন্দির, রাস মন্দির, রানীমহল সবকিছুই ছিল একসময় রমরমিয়ে। তবে এখন বেশিটাই ধ্বংসাবশেষ। রয়ে গেছে অনেকগুলি পুকুর। লক্ষ্মীনারায়ণের খোদাই করা পায়ের ছাপও দেখতে পাবেন। আর মূল মন্দিরে যেখানে আগে রঘুনাথ অর্থাৎ রামচন্দ্রের বিগ্রহ ছিল, সেখানে চামচিকের আবর্জনাময়। বট, অশ্বত্থ, পিপুলের শিকড় প্রবেশ করেছে অতি প্রাচীন এই মন্দির ও প্রাসাদে। কিন্তু মন্দিরের ভেতরে মাথার দিকে তাকালে অবশিষ্ট কারুকার্য কিন্তু এখনো লক্ষ্য করা যায়।
দূর থেকে দেখা যায় পাহাড়ের মাথায় ওয়াচ টাওয়ার। দুই ভাই শেখরচন্দ্র আর আখরচন্দ্র ছিলেন এখানকার রাজা। সম্ভবত বর্গী আক্রমণে নষ্ট হয়ে গেছে গড় পঞ্চকোট ও সন্নিহিত মন্দিরগুলি। ভাদ্র মাসের জল থই থই দিনগুলোতে এখানে এখনো প্রত্যন্ত গ্রামে শোনা যায় ভাদু গান। আদিবাসী ঘরে ঘরে পালিত হয় ভাদু পরব। ভাদ্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় ছাতা পরব বা ছাতা মেলা। পুরুলিয়ার চাকলতোড়ে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের এই একরত্তির ছাতা মেলা বিখ্যাত। একসময় গড় পঞ্চকোট রাজের সঙ্গে বাঁকুড়ার ছাতনার রাজার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে গড় পঞ্চকোট রাজ জয়লাভ করেন। তারই বিজয় উৎসব এই ছাতা মেলা। এই ছাতা মেলার সঙ্গে আবার ভাদু পরবের একটা সম্পর্ক রয়েছে। কিংবদন্তি বলে ভদ্রাবতী ওরফে ভদ্রেশ্বরী ছিলেন পঞ্চকোট রাজ কাশীপুরের রাজবংশের পরমা সুন্দরী আদরের কন্যা, যার ডাকনাম ছিল ভাদু। কুমারী অবস্থায় অকালে এই ভাদুর মৃত্যু হয়। তাই তার কথা স্মরণ করেই স্থানীয় মানুষজন প্রতিমা তৈরি করে সারা ভাদ্র মাস ধরে ভাদু পুজো এবং ভাদু গান করে। এখনো আদিবাসী মানুষদের মুখে মুখে ফিরে বিখ্যাত আঞ্চলিক ভাদু গান। ক্ষীরই নদীর কুল ভাঙ্গেছে, ভাদু নাকি আইসেছে, হাতে তার পানের বাটা, রুমাল তিজার ভাইসেছে। ভাদ্র মাসের সংক্রান্তির দিন ভাদু প্রতিমাকে জলে বিসর্জন দেয়া হয় এবং ওই দিনই সেখানে বসে ছাতা মেলা। এক রাতের জন্য এই ছাতা মেলা বা ছাতা পরব ভাদু পুজোর সঙ্গে এইভাবেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, যা সে সময় পঞ্চকোট রাজার অধীন মৌজাতে দেখা যায়। কাশীপুরের মহারাজা তিনিও করেন ভাদু পূজা। ভাদুর শীতল চূড়ান মিঠাই, রসকরা জিলিপি খাজা, এসব ছড়া আজও মানুষের মুখে মুখে ফেরে সেখানে। অতএব বোঝাই যায় এই অঞ্চলের আদিবাসীরা তাদের আদরের ভাদুকে ভুলতে পারেনি এখনো। সে যেন তাদের ঘরের একরত্তি মেয়ে ভাদুমণি, রাজকুমারী ভদ্রাবতী। এই আঞ্চলিক লৌকিক দেবী ভাদু আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল আর মানভূমের ঘরে ঘরে ভক্তি ভরে এখনো তাই পূজিতা। কুমারী ভাদু দেবীর কাহিনীটি ঠিক যেন রূপকথার মতো। চলো আমরা শুনি এবার কি ছিল এই ভাদু দেবীর লোকগাথা। ভাদু ছিল এক দুঃখিনী কন্যা, তাই তার দুঃখে দুঃখী হয়ে মেয়েরা আরাধনা করে ভদ্রাবতী নামে মানভূমের পঞ্চকোট রাজার পালিতা কন্যাকে, যিনি রাজকন্যা ভদ্রাবতী আবার ভাদু দেবী রূপেও পূজিতা। এ যেন ভাদুমণির দুঃখের বারামাস্যা, যা লোককথা হয়ে প্রচারিত মেয়েদের ভাদু গানের মধ্যে দিয়ে আজও। তাকে আনা হয় আদর করে, পুজো করা হয় আদর করে। ভাদু তুমি থাকো আমাদের মাঝে, চলে যেও না, তোমার প্রেমিকের খোঁজে দূর দূরান্তরে, আমরা তোমায় যতন করে রাখবো আমাদের মাঝে। কিন্তু কে এই প্রেমিক? এবার দেখে নি সেই সুন্দর লোকগাথাটি। লোকগাথায় বলছে মানভূমের পঞ্চকোট রাজ্যে তখন রাজা নীলমণি সিং দেও রাজত্ব করছেন দাপিয়ে। কোনো সন্তানাদি নেই তার, মনে খুব দুঃখ। এদিকে রাজা তখন ওই অঞ্চলে নতুন প্রজাতির এক ধান চাষ নিয়ে মত্ত। ধানের নাম দিয়েছেন তিনি ভাদুই, কারণ ভাদ্র মাসে বোনা হয় সেই ধান। নিজের রাজ্য কাশীপুরের মানুষদের জন্য বিগলিত প্রাণ সেই রাজা মন্ত্রীদের সঙ্গে নিয়ে ধ্রুবচাঁদ নাম নিয়ে সাধারণ বেশভূষায় গ্রাম পর্যটনে বেরিয়ে পড়লেন। জানতে হবে তাকে ভাদুই ধানের ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া, ধানের ফলন কি করে বাড়ানো যায়, ধানের গুণমান কি করে উৎকৃষ্ট করা যায়, এইসব তথ্য সংগ্রহের জন্য। এরই মাঝে কি হলো, এক প্রজা রাজত্বের সীমানার মধ্যেই এক গ্রামে গ্রাম প্রধানের ঘরে বেড়ে ওঠা এক পরমা সুন্দরী সুলক্ষণা কন্যার সন্ধান দিল। রাজ্যোতিষী বললেন এ মেয়ে অতীব গুণের অধিকারিণী, সুলক্ষণা সাক্ষাৎ লক্ষ্মী। নিঃসন্তান রাজা সেই কথা শোনা মাত্রই কন্যাটিকে চাইলেন নিজের কন্যা রূপে পালন করবেন বলে। কিন্তু মেয়েটির পিতা গ্রামের মুখিয়া
কিছুতেই রাজি হলো না। অবশেষে স্থির হলো মেয়েটি গ্রামে তার পিতার ঘরেই থাকবে, কিন্তু রাজকুমারীর মতো সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে রাজার ঘরে সে আদপে বড় হবে। বড় হতে লাগলো রাজকন্যা ভদ্রাবতী। এদিকে তখন সারা দেশে সিপাহী বিদ্রোহের ঝড় বইছে। রাজা নীলমণি সিং দেও ব্রিটিশ সৈন্যদের হাতে বন্দী। জেল থেকে ফিরে এসে শুনলেন রাজকন্যা ভদ্রাবতী নাকি গ্রামের কবিরাজের পুত্রের প্রেমে পাগলিনী। কে এই কবিরাজ? সেই কবিরাজের খোঁজ মিলল, তার নাম হলো অঞ্জন। এবার কালে কালে লোকগাথা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে লোক কথাতে পরিবর্তিত হতে থাকলো যুগ যুগ ধরে। স্থানীয় মানুষের মুখে মুখে ফেরে এই রূপকথা। গড় পঞ্চকোট এখনো বিখ্যাত এই রূপকথা নিয়ে। ভদ্রাবতী গান শোনাতো অঞ্জনকে, অঞ্জন বাঁশি বাজাতো, বনে বাদারে ঘুরে বেড়াতো তারা। এভাবে একদিন এক প্রজার চোখে পড়ে গেল। ঘনিষ্ঠ দুই প্রেমিক প্রেমিকার বৃত্তান্ত রাজাকে সে জানালো। ঘটনা শুনে অগ্নিশর্মা হলেন রাজা নীলমণি সিং দেও। তড়িঘড়ি আদেশ দিলেন কবিরাজের পুত্র অঞ্জনকে বন্দি করার। ব্যাস, দুঃখে অপমানে ভদ্রাবতী তার দুই সখীকে নিয়ে রাজ্যের সমস্ত বন্দিশালায় গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াতে লাগলেন, এই আশায় যে তার গান শুনে অঞ্জন একদিন তাকে চিনতে পারবে। এবার সেই গান শুনে রাজারও অনুশোচনা হলো। তিনি অঞ্জনকে মুক্তি দিলেন, কিন্তু ততদিনে রাজকন্যা ভদ্রাবতী নিজের মনোকষ্টে কোথায় যেন চিরদিনের মতো অন্তরিত হলেন। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হারিয়ে যাওয়া প্রেমিক অঞ্জনের দুঃখে। সেই থেকে চালু হলো এই অঞ্চলে ভাদু পুজো, যা আজও ভাদু পরব নামে পরিচিতি লাভ করল। এখনো ভাদ্র মাসে ভেসে আসে এই অঞ্চলে ভাদু পরবে ভাদু গান। ভাদু যেন চিরন্তন প্রেমের প্রতীক। এখনো মানুষের মুখে শোনা যায়, ভাদুমণি দুঃখ পাইয়েছে, তাকে ব্যথা দিও না, ভাদু আমার বড় দুঃখী, তোমরা কিছু বইল না। এই হলো গড় পঞ্চকোটের লোকগাথা, যা আজও আদিবাসী মানুষের মুখে মুখে ফেরে। তাহলে আর দেরি কেন? ঘুরে আসুন এই শীতেই গড় পঞ্চকোটে। পুরুলিয়া জেলার অন্যতম টুরিস্ট স্পট গড় পঞ্চকোট। আপনাদের সঙ্গে আমি রইলাম জশন মানাও বাংলা ইন্টারনেট চ্যানেলের পক্ষ থেকে আমার ভ্রমণ বৃত্তান্ত এবং লোকগাথা নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায়।